আজকের বাজারে একটা চিন্তা কিন্তু প্রায় সবার মনেই আসছে যে টাকা একদিকে বাড়াতেও হবে, আবার এই যে বাজার পড়ে যাবার ঝুঁকি সেটাও তো সামলাতে হবে। ঠিক। তো এই দোটানার মধ্যে মাল্টি অ্যাসেট ফান্ড এগুলো কি সত্যিই কোনো রাস্তা দেখাতে পারে? আমাদের হাতে আছে এডেলওয়াইজ মাল্টি অ্যাসেট ওমনি ফান্ড অফ ফান্ডের একটা প্রেজেন্টেশন। আচ্ছা। চলুন এর ভেতরের কথাগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, প্রথমেই বলি, এটা একটা ফান্ড অফ ফান্ডস। ফান্ড অফ ফান্ডস মানে এটা কিন্তু সরাসরি শেয়ার বা বন্ড কিনছে না। ও এটা অন্য মিউচুয়াল ফান্ড স্কিমে টাকাটা ঢালছে। মূলত 3 রকম জায়গায়, মানে শেয়ার বাজার ভিত্তিক ফান্ড, যেটাকে আমরা ইকুইটি বলি, হ্যাঁ, ঋণপত্র বা বন্ড ভিত্তিক ফান্ড, মানে ফিক্সড ইনকাম। আচ্ছা, আর 3 নম্বর হলো সোনা আর রূপার ইটিএফ। এই ইটিএফ জিনিসটা তো জানেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই, কিন্তু শেয়ারের মতো কেনাবেচা করা যায় স্টক এক্সচেঞ্জে। বুঝলাম। তাহলে এর উদ্দেশ্যটা কি দাঁড়াচ্ছে? প্রেজেন্টেশন বলছে যে ইকুইটি থেকে গ্রোথ, ফিক্সড ইনকাম থেকে একটু কম ঝুঁকি, একদম। আর সোনারূপা থেকে ইনফ্লেশনের বিরুদ্ধে সুরক্ষা, আবার একটু এক্সট্রা রিটার্নের চেষ্টাও। ব্যাপারটা কি তাই? একদম তাই। আর এই মাল্টি অ্যাসেট অ্যাপ্রোচটা, মানে এই ধারণাটা কিন্তু বেশ জনপ্রিয় হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, প্রেজেন্টেশনের ডেটা দেখুন না। বলছে 2018 সালে এই ধরনের ফান্ড ছিল মোটে 6টা। ও বাবা! আর 2024-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 29টায়। আর লগ্নিকারী সংখ্যাও কিন্তু কম নয়, প্রায় 33 লক্ষ পেরিয়ে গেছে জুনের ডেটা অনুযায়ী। কিন্তু বাজারে তো আরও অনেক রকমের ফান্ড আছে। ঠিক কী কারণে লগ্নিকারীরা এই মাল্টি অ্যাসেট ধারণার দিকে ঝুঁকছেন বলে মনে হয়? দেখুন, আসল কারণটা আমার মনে হয় ডাইভার্সিফিকেশন, মানে বৈচিত্র্য। মানে? সব ডিম এক ঝুড়িতে না রাখা। ঠিক তাই। ভাবুন, আপনার বিনিয়োগটা যদি বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসে ছড়ানো থাকে, তাহলে পুরো পোর্টফোলিওটার যে ওঠানামা, মানে ভলাটাইলিটি, অস্থিরতা, হ্যাঁ, ওই অস্থিরতাটা কম হতে পারে। প্রেজেন্টেশনের ডেটাটাও বেশ ইন্টারেস্টিং। বলছে 2010 থেকে গত 15 বছরে কোনো একটা অ্যাসেট ক্লাস কিন্তু প্রতি বছর টপার হয়নি। আচ্ছা, হ্যাঁ, ইকুইটি 6বার সেরা হয়েছে, গোল্ড 5বার, সিলভার 3বার, আর ডেট বা ঋণপত্র মাত্র 1বার শীর্ষে ছিল। তার মানে এক এক সময়ে এক একটা ভালো পারফর্ম করে। ঠিক। মাল্টি অ্যাসেট ফান্ড চেষ্টা করে এই সবকটারই সুবিধা নিতে। বুঝলাম। কিন্তু একটা প্রশ্ন আছে, গোল্ড আর সিলভার এগুলো বাজারের বিভিন্ন পরিস্থিতিতে ঠিক কিভাবে কাজ করে? এরা কি সত্যিই ইকুইটির থেকে আলাদা? মানে প্রেজেন্টেশন কি বলছে? হ্যাঁ, প্রেজেন্টেশন অনুযায়ী গোল্ড আর সিলভার এরা কিন্তু বাজারের যখন খারাপ অবস্থা, মানে বিয়ার মার্কেট বা ধরুন বাজার ফ্ল্যাট, তখন পোর্টফোলিওকে একটা সুরক্ষা দিতে পারে। এটাকে হেজিং বলে। হেজিং, হ্যাঁ। আবার যখন বাজার খুব ভালো চলছে, মানে বুল মার্কেট, তখনও এরা রিটার্নে সাহায্য করতে পারে। ডেটা দেখাচ্ছে যে ইকুইটির সাথে, যেমন ধরুন নিফটি 50, টিআরআই, গোল্ড বা সিলভারের সম্পর্ক বা কোরিলেশন বেশ কম। ও, তার মানে একটা পড়লে অন্যটা হয় ততটা পড়বে না বা বাড়বে। বেজাক্ট। এটাই ডাইভার্সিফিকেশনের মজা, ঝুঁকিটা কমে যায়। তাহলে এই নির্দিষ্ট ফান্ডটা, এডেলওয়েস মাল্টি অ্যাসেট ওমনি ফান্ড, এরা কিভাবে পোর্টফোলিওটা সাজায়? মানে কোনটায় কত রাখে? প্রেজেন্টেশন বলছে ওদের লক্ষ্য হল মোট অ্যাসেটের 65% থেকে 80% মতো ইকুইটি ভিত্তিক ফান্ডে রাখা। এর মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব থাকতে পারে। আচ্ছা, বেশ বড় অংশ ইকুইটিতে। হ্যাঁ, তারপর 10% থেকে 25% ডেট ভিত্তিক ফান্ডে, মানে সরকারি বন্ড বা ভালো কোয়ালিটির কর্পোরেট বন্ড। ঠিক। আর বাকি 10% থেকে 25% যায় গোল্ড আর সিলভার ইটিএফে। সাধারণত ওরা সোনা আর রূপায় সমান ভাগ করে রাখার চেষ্টা করে। আর এই ভাগাভাগিটা কি ফিক্সড? না না, বাজারের অবস্থা, কোন অ্যাসেট ক্লাস বেশি আকর্ষণীয় মনে হচ্ছে সেসব দেখে ফান্ড ম্যানেজাররা কিন্তু সময় সময় এই অ্যালোকেশনটা বদলান, মানে রিব্যালেন্স করেন। পারফরম্যান্সের দিক থেকে যদি দেখি, অন্যান্য হাইব্রিড ফান্ডের তুলনায় এটা কেমন? প্রেজেন্টেশনে কি কোনো তুলনা? হ্যাঁ হ্যাঁ, আছে। ওরা একটা মডেল বানিয়েছে, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি বা MAS। সেটার পারফরম্যান্স অন্যান্য হাইব্রিড ফান্ডের সাথে তুলনা করেছে। যেমন ধরুন কনজারভেটিভ হাইব্রিড, ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, অ্যাগ্রেসিভ হাইব্রিড, এদের সবার সাথে। কি দেখা গেছে তাতে? তথ্য বলছে, বিশেষ করে যদি 3 বছর বা 5 বছরের রোলিং রিটার্ন দেখেন, এই MAS কৌশলটা প্রায়শই ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দিয়েছে। রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন মানে? মানে
সহজ কথায় বললে হয়তো একই পরিমাণ ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন দিয়েছে অথবা কম ঝুঁকি নিয়ে তুলনামূলকভাবে ভালো রিটার্ন দিয়েছে এই রকম একটা প্রবণতা দেখা গেছে। আচ্ছা, বুঝলাম। এবার একটু গোল্ড আর সিলভার নিয়ে কথা বলা যাক। প্রেজেন্টেশনে নিশ্চয়ই এগুলোর ব্যাপারেও তথ্য আছে। অবশ্যই আছে। গোল্ডকে তো জানেন বিশ্বজুড়ে একটা সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় বলে মনে করা হয়। হ্যাঁ, যখন খুব টেনশনের সময়, অর্থনৈতিক বা রাজনৈতিক। ঠিক, তখন এর কদর বাড়ে। এটা ইনফ্লেশনের বিরুদ্ধেও একটা সুরক্ষা দেয় আর পোর্টফোলিওতে ডাইভার্সিটি আনে। আর সিলভার? সিলভারের ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। এর চাহিদা কিন্তু শুধু গয়না বা ইনভেস্টমেন্টে আটকে নেই। প্রেজেন্টেশন বলছে প্রায় 50% চাহিদা আসছে ইন্ডাস্ট্রি থেকে। 50%? বলেন কি? কোথা থেকে? এ ধরুন ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, ইলেকট্রিক গাড়ি এসবেও সিলভার লাগছে। ওহ, আচ্ছা। তো একদিকে সাপ্লাই সীমিত আর অন্যদিকে চাহিদা বাড়ছে, তাই প্রেজেন্টেশন ইঙ্গিত করছে যে ভবিষ্যতে এর দাম বাড়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এখানে আরেকটা জিনিস দেখলাম, গোল্ড সিলভার রেশিও, মানে সোনার দামের তুলনায় রূপার দাম। প্রেজেন্টেশন বলছে এটা এখন বেশ উঁচুতে, 91.5। ঐতিহাসিক গড় নাকি প্রায় 69। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর মানে কি? রূপা কি সস্তা? এটা একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে যে ঐতিহাসিক গড়ের তুলনায় দেখলে সোনার চেয়ে রূপা এখন হয়তো কিছুটা সস্তা বা আন্ডারভ্যালুড অবস্থায় আছে। কিছু বিনিয়োগকারী এটাকে সুযোগ হিসাবে দেখতে পারেন, তবে মনে রাখতে হবে এটা শুধুই একটা ইন্ডিকেটর, কোনো গ্যারান্টি নয়। ঠিক, তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো, যদি এক কথায় বলতে হয়? আমার মনে হয় মূল কথাটা হলো মাল্টি অ্যাসেট ফান্ড এক ধরনের অল ওয়েদার স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করে, মানে বাজারে সব রকম পরিস্থিতিতেই চলার মতো। আচ্ছা। ডাইভার্সিফিকেশন, ঝুঁকি কমানো আর বিভিন্ন অ্যাসেট ক্লাসের সুবিধা কাজে লাগিয়ে লম্বা সময় একটা ভালো রিটার্ন দেওয়াই এর লক্ষ্য। আর এই অ্যাডেলওয়াইজ ফান্ডটা ইকুইটি, ডেট, গোল্ড আর সিলভার এই চারটের মাধ্যমে সেই লক্ষ্য পূরণের চেষ্টা করছে। বেশ, আজকের আলোচনা থেকে তাহলে মাল্টি অ্যাসেট বিনিয়োগের সুবিধাগুলো, বিভিন্ন অ্যাসেট ক্লাসের ভূমিকা আর বিশেষ করে এই অ্যাডেলওয়াইজ ফান্ডের কৌশলটা নিয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া গেল। ডাইভার্সিফিকেশন আর রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত মনে করিয়ে দিই, সূত্র অনুযায়ী এই ফান্ডটির নতুন ফান্ড অফার বা এনএফও পিরিয়ড 12 আগস্ট থেকে 26 আগস্ট 2025 পর্যন্ত চলবে। তবে শেষে একটা জরুরি কথা কিন্তু বলতেই হবে, যেটা প্রেজেন্টেশনেও খুব পরিষ্কার করে লেখা আছে। বলুন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিন্তু বাজারগত ঝুঁকি সাপেক্ষ, মানে রিস্ক আছেই। তাই লগ্নির আগে স্কিমের সমস্ত কাগজপত্র, মানে অফার ডকুমেন্ট, খুব মন দিয়ে পড়া উচিত। একদম। আর এই নির্দিষ্ট ফান্ডটার রিস্ক ও মিটার অনুযায়ী এর ঝুঁকি কিন্তু ভেরি হাই বা খুব বেশি ক্যাটেগরিতে পড়ে। তার মানে রিটার্নের সম্ভাবনা যেমন আছে, তেমনি লোকসানের ঝুঁকিও যথেষ্ট। ঠিক তাই, এটা মাথায় রাখতে হবে। পোর্টফোলিওতে স্থিতিশীলতা এবং রিটার্নের জন্য গোল্ড বা সিলভারের মতো অ্যাসেটের ভূমিকা কি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? এটা কিন্তু ভেবে দেখার মতো বিষয়। অবশ্যই।